দ্বিতীয় বসন্ত পঞ্চম পর্ব। সুপ্তির যখন জ্ঞান ফিরল তখন মধ্যরাত। একটানা কতক্ষণ ঘুমিয়েছিল জানে না সুপ্তি, তবে মাথাটা খুব ঝিমঝিম করছে। অতিরিক্ত খিদে পেটের নাড়িভুড়ি ছিঁড়ে যাওয়ার অতিক্রম হয়েছে। চোখ ডলে আশেপাশে ভালো করে তাকালো সুপ্তি। এই ঘরটা অচেনা। আচ্ছা, ও এখন কোথায়? কয়টা বাজে? কতক্ষণই বা ঘুমিয়েছিল? আর আবির কোথায়? মাথাটা দুহাতে চেপে ধরল সুপ্তি। কিছুই স্পষ্ট মনে পড়ছে না। হতে পারে অতিরিক্ত খিদেই বা ঘুমের জন্য মস্তিষ্ক সুস্থভাবে কাজ করছে না। এই ঘরটাও খুব অন্ধকার। গট গট শব্দ তুলে ফ্যান চলছে। ধীরে ধীরে চোখ বুজল সুপ্তি। বিড় করে বার কয়েক আবিরকে ডাকলো। ধীরে ধীরে মনে পড়ে গেল বিকেলের ঘটনা। দীপ্তির পেটে সৌভিকের বাচ্চা। এই কথাটা জানার পর আবিরের সাথে স্বর্ণ ছেড়ায় গিয়েছিল সুপ্তি দীপ্তিকে দেখতে। দুদিন বেশ কাটল। তৃতীয় দিন বিকেলে প্রতিবেশী এক কাকিমার সাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। কাকা ডাকতেই কাকি চলে গেল। বিকেলে ঝিরিঝিরি বাতাসে একাকী হাঁটতে মন্দ লাগছিল না। এই রাস্তাটা পাকা হলেও খুব বেশি গাড়ি চলে না। বড় বড় গাছপালা ঘেরা নির্জন রাস্তা। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে গিয়েছিল সুপ্তি। হঠাৎ একটা মাইক্রোবাস সুপ্তির সামনে এসে জোরে ব্রেক কষল। একটা মেয়ে মাথা বাড়িয়ে বড়টিয়া কোন দিকে যেতে হয় বিনয়ের সাথে জিজ্ঞেস করলো। সুপ্তি মেয়েটার সাথে কথা বলতে বলতে হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। আস্তে আস্তে দু চোখে ঘুমে বুঝে এলো। শত চেষ্টা করেও চোখ মেলে তাকাতে পারল না। তারপর আর কিছু মনে নেই। হুট করে বন্ধ দরজা খুলে গেল। সুপ্তি খোলা দরজার দিকে তাকাতেই সৌভিককে দেখে চমকে উঠল। হতবাক হয়ে মুখে হাত চেপে ধরে বলল, আপনি? আবির কোথায়? সৌভিক ঘরের বড় লাইটটা জেলে দিয়ে কেমন করে যেন হাসল। মাথা ঝাঁকিয়ে সুপ্তির খুব কাছে চলে এলো। মুখ বাড়িয়ে নাক দিয়ে টেনে নিল সুপ্তির শরীরের মেলি মাতাল করা ঘ্রাণ। আবেশে দু চোখ বুঝে গেল সৌভিকের। সুপ্তির সারা শরীর ঘৃণায় রিরি করে উঠল। সৌভিকের মতিগতি সুবিধার না। প্রচুর ভয় লাগছে সুপ্তির। সৌভিক খাবারের প্লেটটা সুপ্তির মুখের সামনে ধরে বলল, খেয়ে নাও সোনা। পুরো দুদিন অজ্ঞান ছিলে তুমি। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। সুপ্তি রেগে গেল। চিৎকার করে বলল, আবির কোথায়? সৌভিকের মাথায় আগুন ধরে গেল। দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল, আবির আবির আবির! কি এমন আছে ওর মাঝে? আর একবার যদি তোমার মুখে ওর নাম শুনি খুব খারাপ হয়ে যাবে সুপ্তি। দুদিন অভুক্ত, গলায় দম নেই, তবুও জেদি কণ্ঠে তেজ দেখিয়ে বলল, 100 বার বলবো, কি করবেন আপনি? সৌভিকের ব্রহ্মতালু জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, দেখতে চাও কি করব? ওয়েট। সৌভিক সুপ্তির মুখের দিকে ভালো করে তাকালো। সেই দিন লেকের পাড়ে হঠাৎ দেখে এই মায়াবী মুখটার প্রেমেই তো পড়ে গিয়েছিল সৌভিক। সৌপ্তির মাথায় আবিরের নামে রাঙানো সিঁদুর জল জল করছে। আশ্চর্য, দুদিন আগের দেওয়া সিঁদুর এখনো একটুও মুছেনি। সৌভিকের ওই শীতের সিঁদুরটুকু সহ্য হলো না। শরীর জ্বলে গেল। চট করে সুপ্তিকে টেনে ধরে বিছানা থেকে নামালো। সুপ্তি ভাঙা গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে চিৎকার করে উঠল। সৌভিক যেন এতে খুব মজা পেল। জোর করে পেছন থেকে সুপ্তির কোমর চেপে ধরে সুপ্তির মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল, করো চিৎকার, যত খুশি চিৎকার করো। এই বাংলোর সবাই জানে তুমি আমার মানসিক ভারসাম্যহীন বউ। যতক্ষণ জেগে থাকো সারাক্ষণ চিৎকার চেঁচেমেচি করা তোমার অভ্যাস। নতুন বাংলোতে আনার আগে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে এনেছি। তুমি যতই মানুষকে সত্যটা বলে বেড়াও সুপ্তি, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সৌভিকের নোংরা স্পর্শ সুপ্তির কোমরে বিছের পোকার মতো কিলবিল করছে।
লজ্জায়, ঘৃণায়, ভয়ে, রাগে, দুঃখে মরে যেতে ইচ্ছে করলো সুপ্তির। জোরে জোরে শব্দ করে কাঁদতে লাগলো। সৌভিকের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাগলের মতো ছটফট করলো। আফসোস, সৌভিক ভুলেও সুপ্তিকে ছাড়ল না। আরো জোরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। বলল, কতদিন কতদিন তোমাকে ভেবে ভেবে আমার রাতগুলো নির্ঘুম কেটেছে। তোমাকে যখন ওই আবিরের সাথে হেসে হেসে কথা বলতে দেখতাম, আমার মাথায় আগুন ধরে যেত। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করত। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করত। তোমাকে আমি সর্বোচ্চ সুখ দেব সুপ্তি, তবুও এ জীবনে তুমি শুধু আমার হয়েই থেকো। সুপ্তি আছড়ে কামড়ে সৌভিককে নাজেহাল করে দিল, তবুও জানোয়ারটা সুপ্তিকে ছাড়ল না, জোকের মতো চেপে ধরে রইল। সুপ্তিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল সৌভিক, নিজেও সুপ্তির ওপরে চেপে বসল। সুপ্তির কোমল হাত দুটো মুচড়ে ধরে সুপ্তির চোখে চোখ রেখে বলল, কিসের এত অহংকার তোমার? জানোয়ার, ছাড় আমাকে। আবির জানতে পারলে তোকে মেরে ফেলবে। আজকের পর থেকে আবির তোমাকে সারা জীবন ঘৃণা করেই বাঁচবে সুপ্তি, আমি সেই ব্যবস্থা করেই এসেছি। সুপ্তি দৃঢ় কণ্ঠে বলল, পাগলের সুখ মনে মনে। আবির আমাকে এতটাই ভালোবাসে, ও এ জীবনেও আমাকে অবিশ্বাস করবে না। সে জানে তার সুপ্তি তাকে জীবনেও ঠকাবে না। সৌভিক বাঁকা হেসে বলল, তাই নাকি? বাজি ধরবে? ছাড়ো, অধৈর্য হয়ে বলল, ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি সুপ্তি। এই, তুমি আবিরের নামে এখনো সিঁদুর পরে আছো কেন? সিঁদুর মোছো, সিঁদুর মোছো বলছি। ওয়েট, আমিই মুছে দিচ্ছি। সুপ্তি আঁতকে উঠল, চিৎকার করে বলল, খবরদার শয়তান, তুই আমার সিঁথি স্পর্শ করবি না। সৌভিক সে কথা শুনলে তো জোর করে হাত দিয়ে ঘষে ঘষে সুপ্তির সিঁথির সিঁদুর মুছে দিল। সুপ্তি পাগলের মতো কেঁদে কুটে বুক ভাসালো, সৌভিককে সাপান্ত করতে লাগলো। সৌভিকের তাতে কিচ্ছু এলো গেল না। সুপ্তি বারবার ব্যাঘাত ঘটাচ্ছে দেখে সৌভিক বিরক্ত হয়ে সুপ্তির হাত দুটো শক্ত করে বেঁধে নিল। তারপর সাবান জল এনে সুপ্তির লাল রঙা সিঁদুর রাঙা সিঁথি ধুয়ে দিল। খানিক বাদে সিঁথিটা ধপধপে সাদা হয়ে গেল। এতেও সৌভিক ক্ষান্ত হলো না। ড্রয়ার থেকে ব্লেড এনে নিজের হাত কাটল। ফিনকি দিয়ে তীরের মতো রক্ত ছুটল। সেই লাল রঙা রক্ত দিয়ে জোর করে সুপ্তির সাদা সিঁথি রাঙালো। উত্তেজনায় সুপ্তির দম বন্ধ হয়ে এলো। এর থেকে মরে যাওয়া ভালো ছিল। অন্তত আবিরের বউ হয়েই মরতে পারত। সৌভিক সুপ্তির সারা সিঁথি নিজের রক্ত দিয়ে রাঙিয়ে দিয়ে রক্ত মাখা হাত সুপ্তির কাপড়ের আঁচলে মুছতে মুছতে উন্মাদের মতো বলল, ওই আবির তোমাকে 2 টাকা সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে দিয়েছিল, আর আমি তোমাকে আমার রক্ত দিয়ে রাঙিয়ে নিজের করে নিলাম। আজ থেকে তুমি শুধুই আমার বউ সুপ্তি, তুমি আর কারণ না। কথাটা বলেই জোর করে সুপ্তির কপালে চুমু এঁকে দিল। তারপর চোখ পড়ল সুপ্তির গোলাপি রাঙা সুন্দর ঠোঁট জোড়ায়। এই ঠোঁটেই সিলেটে ওই রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আবির সেদিন উন্মাদের মতো চুমু খাচ্ছিল। কথাটা মনে পড়তেই সৌভিকের মাথায় আগুন ধরে গেল। জোর করে সুপ্তির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সৌভিক। সুপ্তিকে একটুও না আঘাত করে উন্মাদের মতো চুমু খেলো। সুপ্তির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই নোংরা নরপিশাচ লোকটার স্পর্শ সুপ্তির শরীরে কাঁটার মতো ফুটছে। গায়ে আগুন লাগলেও বোধহয় এতটা কষ্ট হতো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। লোকটা জোর জবরদস্তি করে সুপ্তির নারী শরীর নোংরা করছে। এই নোংরা অপবিত্র শরীর নিয়ে সুপ্তি কি আবিরের সামনে গিয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সৌভিকের হাত থেমে নেই। সুপ্তির শাড়ির কুচি টেনে দিতেই সুপ্তি হুমড়ি খেয়ে পড়ল। সৌভিককে আঘাত করার আগেই সুপ্তির শরীরে ঝাঁপিয়ে পড়ল সৌভিক। প্রথমে খাটের সাথে সুপ্তির হাত পা শক্ত করে বেঁধে ফেলল সাইকোটা। তারপর সুপ্তির পরনের পোশাক খুলে ফেলল। সুপ্তি কতভাবে সৌভিককে নোংরামি করতে মানা করল, চিৎকার করে কাঁদল, মরার ভয় দেখালো। কিছুতেই শুনল না সৌভিক। ও যেন নিজের মাঝেই নেই,
অবুঝ মনটা হারিয়ে গেছে সুপ্তির সুন্দর শরীরের বাঁকে বাঁকে। বাকি রাতটুকু সুপ্তিকে একটুও ব্যথা না দিয়ে শুধু ভালোবেসে গেল সৌভিক। এত অনাচার, এত পাপ মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না। জ্ঞান হারিয়ে ফেলল সুপ্তি। সৌভিক ক্লান্ত হয়ে সুপ্তির পাশে শুয়ে পড়ল। ঘোর লাগা দৃষ্টিতে সুপ্তির দিকে তাকিয়ে আত্মতৃপ্তি নিয়ে বলল, এই নারী দেহ মন আজ থেকে শুধু আমার। ওর দিকে যে কুনজরে তাকাবে তাকে আমি মেরে কেটে টুকরো টুকরো করে ফেলব। অনেক কষ্টে এতদিন আমার ভালোবাসা তার ভালোবাসার মানুষটাকে সহ্য করেছি, আর করব না। এই দেহ যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সুপ্তি শুধুই আমার। সকাল হয়ে গেছে। সৌভিক সুপ্তির ঘুমন্ত চোখ মুখে জলের ছিটা দিতে সুপ্তির জ্ঞান ফিরল। সুপ্তি মিটমিট করে তাকিয়ে সৌভিককে মুখের ওপর ঝুঁকে পড়তে দেখে ডুকরে কেঁদে উঠল। সুপ্তির শরীরটাকে রাতের আঁধারে এই মানুষটা নোংরা অপবিত্র করে দিয়েছে। আর কখনো আবিরের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সুপ্তি। ভগবান কেন বারবার সুপ্তির সাথে অন্যায় হতে দেয়? না জানি মানুষটা সুপ্তিকে খুঁজে না পেয়ে কত টেনশনে আছে। মানুষটা সুপ্তিকে খুঁজবে তো? এই নরকপুরী থেকে আদৌ মুক্তি মিলবে তো সুপ্তির? সৌভিক সুপ্তির ঘাড়ে নাক ঘষে আদুরে কণ্ঠে বলল, এত কি ভাবছো সোনা? সুপ্তি আর সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করল না। কি হবে সরে গিয়ে? সেই তো আবার জোর জবরদস্তি করবে। সৌভিক আনমনা হলো, বলল, আমাকে না কেউ ভালোবাসে না সুপ্তি। সবাই করুণা করে, দয়া দেখায়, জানো? সবাই ভালোবাসে আমার মেধা, আমার লোভনীয় চাকরিকে, কিংবা আমার আকর্ষণীয় লাইফস্টাইলকে। সৌভিকের কথা একটুও শুনতে ইচ্ছা করছে না সুপ্তির। সুপ্তি বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে সৌভিক মলিন হাসল, বলল, বেশি না, আমাকে একটুখানি ভালোবাসবে সুপ্তি? মরে গেলেও না। সৌভিক মাথা ঝাঁকিয়ে বলল, সত্যি তো, ভালোবাসা দিয়ে কি করব? শরীরটাই আসল, আমার সৌভাগ্য। জোর করেই হোক তবুও তোমার তুমিটাকে আমি পেয়েছি। আমি তোমায় অনেক সুখে রাখবো সোনা। সুপ্তি চোখে জল মুছে তড়িৎ গতিতে উঠে গেল। ফ্যানের সাথে কাপড় বাঁধতে গেলে সৌভিক ভয় পেল, জাপটে ধরল সুপ্তিকে। সুপ্তি চিৎকার করে বলল, ছাড় আমাকে, ছাড়। আমি তোর চোখের সামনে নিজেকে শেষ করে দেব। এই নোংরা শরীর নিয়ে আমি আর আবিরের জীবনে ফিরে যাব না। সৌভিক ভয় পেল, শুকনো ঢোক গিলে বলল, এমন করে না সোনা, তুমি নিজের ক্ষতি করলে আমি জাস্ট পাগল হয়ে যাব। তুই মরে যা, তবুও আমার কিচ্ছু যায় আসে না। সৌভিক অধৈর্য হয়ে বলল, কিন্তু আমার যায় আসে। আবিরের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? গতকাল রাতে আবিরের থেকে কম সুখ দিয়েছি আমি তোমাকে? অস্বীকার করতে পারবে? অতিরিক্ত ঘৃণায় সুপ্তির গা গুলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, কাপুরুষ জানোয়ার! ওহ, শখের পুরুষ শরীর ছুলে হয় ভালোবাসা, আর আমি ছুলে কাপুরুষ জানোয়ার? সুপ্তি সৌভিকের হাতে জোরে কামড় বসিয়ে দিল। সৌভিক ব্যথায় নীল হয়ে গেল। হাত কেটে গল গল করে রক্ত ঝরে পড়ল। তবুও সুপ্তিকে ছাড়ল না। শুধু শীতল কণ্ঠে বলল, আমার ভালোবাসার রূপ দেখেছ, কিন্তু আমার ভয়ঙ্কর কুৎসিত রূপ এখনো দেখনি সুপ্তি। এমন কিছু করো না যেন সেই রূপ দেখাতে বাধ্য হই। সুপ্তি তাচ্ছিল্যে করে হাসল। চোখের কোণে জল মুছে নিয়ে বলল, এক কাজ কর, আমাকে বরং নিজে হাতে মেরে ফেল। তোর মতো উন্মাদের সাথে থাকার থেকে মরে যাওয়া ঢের ভালো। আমাকে ভালো না বাসার অপরাধে বেঁচে থাকাই তোমার একমাত্র শাস্তি। কিন্তু আমি যে এই শাস্তি বেশি দিন সহ্য করব না। তোর মতো সাইকোর সাথে থাকার থেকে নিজেকে শেষ করে দেব। সৌভিক দৃঢ় কণ্ঠে বলল, দরকার পড়লে তোমার হাত পা সবসময় বেঁধে রাখবো, তবুও তোমাকে শুধুমাত্র আমার জন্যই বেঁচে থাকতে হবে। সৌভিক সুপ্তির ঘুমন্ত মুখের দিকে এক ধ্যানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। হাতে ধরে রাখা খাবারের থালাটা আস্তে করে টি টেবিলের উপর নামিয়ে রাখল। এতক্ষণ সুপ্তিকে নিয়ে দিবা স্বপ্নে সুখের সাগরে বিভোর ছিল সৌভিক। আজ দুদিন হয়ে গেল, এখনো ভালো করে মেয়েটার জ্ঞান ফেরেনি। অল্প কিছুক্ষণের জন্য মাঝে একবার সুপ্তির জ্ঞান ফিরেছিল। দুর্বল শরীরে সৌভিকের ভয়ার্ত
চোখের এক পলক দেখে অতিরিক্ত ভয়ে কথা বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। তখন থেকেই সুপ্তির পাশে বসে সুপ্তির মায়া মায়া ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কত কিছু ভেবে গেল সৌভিক। ইস, সৌভিকের মিথ্যা ভাবনা কি তেজ দেখাচ্ছিল মেয়েটা। মরে যাওয়ার হুমকিও দিচ্ছিল বারবার। আচ্ছা, মরে যাওয়া কি এতই সহজ? সুপ্তি চাইলেই মরতে দেবে সৌভিক? সৌভিকের ভেতরে পুরুষ সত্তা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। একটু একটু করে সুপ্তির নারী শরীরের গভীরে ভালোবাসার আবেশে তলিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সাহস পাচ্ছে না। সুপ্তির সাথে কোনো অন্যায়ভাবে সুযোগ নিয়ে নিজের লালসা মেটাতে ইচ্ছে করছে না। সুপ্তির স্মৃতিতে ব্রোয়ের নামে পড়া বাসি সিঁদুর এখনো জ্বলজ্বল করছে। সেদিকে তাকেও কিছুক্ষণ আগের কত ভয়ঙ্কর সব ভাবনা ভেবেছিল সৌভিক। সত্যিকারের ভালোবাসা মানুষের সাথে কল্পনায় জোর খাটিয়ে সব কিছু করা গেলেও বাস্তবে তার কিছুই করা যায় না বোধহয়। সুপ্তিকে এত কাছে পেয়ে সৌভিকের মনটা আনন্দে আত্মহারা। সুপ্তির দিক থেকে ভালোবাসাটা না হয় আস্তে আস্তে হোক, কোনো তাড়া নেই। একদম বর্ডারের পাড় ঘেঁষে প্রত্যন্ত এক উপজেলা কেন্দ্রীয় গ্রামে প্রমোশন হয়েছে সৌভিকের। আবির শত চেষ্টা করেও ওদের জীবনে খুঁজে বের করতে পারবে না, কারণ সৌভিক সবাইকে মিথ্যা বলেছে যে ওর অন্য জেলায় পোস্টিং হয়েছে। তাছাড়া যে ভুলের বীজ আবিরের মনে বপন করে রেখে এসেছে সৌভিক, সেই ভুল এত তাড়াতাড়ি ভাঙবার নয়। ততদিনে সুপ্তি পুরোপুরি সৌভিকের হয়ে যাবে। সুপ্তি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। সৌভিককে জলজলে দৃষ্টিতে সুপ্তির দিকে দ্বিতীয়বারের মতো তাকিয়ে থাকতে দেখে অতিরিক্ত ভয়ে আঁতকে উঠল মেয়েটা। সৌভিক কেমন করে যেন হাসলো, বলল, খেয়ে নাও সুপ্তি। সুপ্তি ভীতু কণ্ঠে বলল, আবির কোথায়? সৌভিকের মনটা বৃত্তৃষ্ণায় ভরে গেল। বলল, বারবার এক কথা জিজ্ঞেস করো না তো, শুনতে ভালো লাগে না। তাছাড়া আমরা আজ রাতেই বিয়ে করব, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। বিয়ের কথা শুনে ঘৃণায় সুপ্তির গা রিরি করে উঠল। আগুন চোখে সৌভিকের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। সৌভিক সুপ্তির একটু কাছে সরে আসতেই সুপ্তি এক লাফে বিছানার অপর প্রান্তে গিয়ে কাচুমাচু হয়ে বসল। সৌভিক চোখ মুখ কুঁচকে ফেলল, বলল, তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি সুপ্তি। তোমার সাথে খারাপ কিছু করার ইন্টেনশন থাকলে এই দুদিনের ভেতরই তোর জ্ঞান হারানোর সুযোগেই করে ফেলতাম। এখনও যখন তোমার ওপর হামলে পড়িনি, আপাতত নিশ্চিত থাকতে পারো, যা হবে সব বিয়ের পর। সুপ্তির ভয় বাড়ল। সৌভিকের চোখ মুখ রক্তাক্ত লাল। এ কোন ও স্বাভাবিক মানুষের চোখ মুখ হতেই পারে না। সৌভিক সুপ্তির কাছে আরও একটু সরে বসতেই আবারও লাফিয়ে উঠল সুপ্তি। একটা জল ভর্তি কাঁচের গ্লাস ছিল টেবিলে। সুপ্তি এক সেকেন্ডও সময় নিল না। গ্লাসটা হাতে নিয়ে অর্ধেক ভেঙে ফেলল। ভাঙা অংশ নিজের গলায় ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দেব কিন্তু। সৌভিক ভয় পেল। শুকনো ঢোক চেপে ব্যাকুল হয়ে বলল, তোমার কিছু হলে আমি জাস্ট পাগল হয়ে যাব সুপ্তি। আচ্ছা প্রমিস, তোমাকে আমি স্পর্শ করব না। তবুও ভাঙা গ্লাসটা ফেলে দাও সোনা, যে কোনো সময় গলায় ফুটে যাবে তো। সুপ্তি পাগলের মতো বলল, যাক যাক, তুই সর, তুই সর। বলতে বলতে ফুপিয়ে উঠল সুপ্তি। আশ্চর্য, দুদিন ধরে সুপ্তি নিখোঁজ। আবির এখনো খোঁজ করছে না কেন? এদিকে না খেতে খেতে শরীর দুর্বল, যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা আছে। না না, জ্ঞান হারালে চলবে না, যে করেই হোক তাকিয়ে থাকতে হবে। সাইকোটা এখনও কিছু করেনি দেখে পরবর্তী সময়েও যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। পুজো করার জন্য তো আর সুপ্তিকে তুলে আনেনি। সুপ্তি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, এখান থেকে যদি নিজের ইজ্জত নিয়ে সসম্মানে বের হতে পারে তবে আবিরের জীবনে ফিরে যাবে সুপ্তি, আর নয়তো নিজেকে শেষ করে দেবে। মাথা এলোমেলো, বুকের ভেতর
তীব্র ব্যথা। দীর্ঘ অভুক্ত থাকার কারণে শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সৌভিককে সশরীরে মোকাবিলা করতে হলে কিছু খেয়ে সুস্থ থাকতে হবে। সেই ভাবনা থেকে খাবার চাইল সুপ্তি। সৌভিক হেসে দিল। ব্যস্ত হাতে খাবারের থালাটা সুপ্তির দিকে বাড়িয়ে দিল। লক্ষ্মী মেয়ে, নাও নাও, শীঘ্রই খেয়ে নাও। সুপ্তি হাত বাড়িয়ে থালাটা টেনে নিয়ে গপাগপ খেতে লাগলো। এত জোরে খাওয়ার ফলে হঠাৎ খাবার গলায় ঠেকে কেসে উঠল। সৌভিক ব্যস্ত হয়ে সুপ্তির পিঠের দিকে হাত বাড়াতেই সুপ্তি চট করে সরে গেল। চাপা কণ্ঠে বলল, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আমি কিন্তু এই ঘরেই নিজেকে শেষ করে দেব। সৌভিক দমে গেল। মেয়েটা তেজি সৌভিক জানে, কিন্তু এতটা তেজ আর জেদি জানা ছিল না। বিশ্বাস নেই যে বাঘিনী রূপ ধারণ করেছে। যদি হঠাৎ কোনো অঘটন ঘটিয়ে ফেলে, সৌভিক নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সৌভিক হাত গুটিয়ে নিল। নিজেই সুপ্তির দিকে তাকিয়ে উদাস হয়ে বলতে শুরু করলো, ছোটবেলায় আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। সারাক্ষণ খেলাধুলা করেই দিন পার হয়ে যেত। মায়ের বয়ফ্রেন্ড ছিল। বাবা বাসায় না থাকলেই লোকটা প্রায় বাসায় আসে, মায়ের সাথে থাকতো। তাই মা আমাকে পড়া নিয়ে কখনো জোর করতো না। আমাকে এত এত খেলনা কিনে দিয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে গভীর প্রেমলীলায় ব্যস্ত থাকতো। আমার অবাধ স্বাধীনতা। এত স্বাধীনতা পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। যখন ক্লাস 8-এ প্রথম বোর্ড পরীক্ষায় বসলাম, কেমনে কেমনে যেন A+ পেয়ে গেলাম। সেই A+ই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ততদিনে মায়ের প্রেমিক অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, আর মায়ের কাছে আসতো না। বাবার কাছে মা 2-3 বার সেই প্রেমিকের সাথে ধরা খেয়েছিল। বাবা রগচটা মানুষ হলেও খুব মান সম্মানের ভয় করে চলে। মা চলে গেলে বাবার মান সম্মান ধুলোয় মিশে যেত। সেই ভয়ে বাবা বারবার মাকে ক্ষমা করে দিয়েছে। বাবা যেহেতু মাকে খুব বেশি সময় দিতে পারতো না, এদিকে মায়ের প্রেমিকেরও বিয়ে হয়ে গেছে, আর মায়ের কাছে আসে না। মায়ের বোরিং সময় কাটে না। দুর্ভাগ্যবশত আমার রেজাল্ট ভালো হওয়ার পর মায়ের সমস্ত ধ্যান জ্ঞান হলাম আমি। সারাক্ষণ আমাকে বই নিয়ে বসে থাকতে হতো। ক্লাস 9-এর একটা বাচ্চা ছেলেকে ক্লাস 1-2 এর বাচ্চার মতো ট্রিট করতো মা। আমি প্রতিবাদ করলেও মা মরার ভয় দেখাতো। ভয়ে আমি মায়ের কথা মেনে নিতাম। আমার শৈশবের সোনালি দিনগুলো মা দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল নিজে হাতে। যে বয়সে বিকেলবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলে 4-6 মেরে মাঠ কাঁপানোর কথা, সেই বয়সে বিকেলবেলা আমাকে বিরস মুখে বয়ে মুখ গুজে রাখতে হতো। মা কিন্তু আমাকে অনেক ভালোবাসে। শুধু ভালোবাসাটা ছিল বোধহয় লোক দেখানো। এই যা, ভোরে উঠে পড়া, প্রাইভেটে যাও, স্কুল করো, বিকেলে কোচিং, সন্ধ্যায় প্রাইভেট, আবার রাতে হোমওয়ার্কগুলো করতে হতো। আমার অবসর বলতে শুধু ঘুমের সময়টুকু। প্রত্যেক ক্লাসে রোল 1 হয়, টপ রেজাল্ট হয়। মা গর্ব করে। বৌদি, কাকি সমাজে আমার গুণগান করত, আর তাদের ছেলে মেয়েকে হেয় করত। এতে যে কী পৈশাচিক আনন্দ পেত মা, আমি আজও বুঝতে পারি না। মায়ের গণ্ডি ছাড়লাম ভার্সিটি লাইফে। বুয়েটে চান্স পাওয়ার পর উপভোগ করার মতো একটা জীবন পেলাম, কিন্তু সঙ্গদোষে সেখানেও নষ্ট হয়ে গেলাম। একটানা অনেকগুলো বছর বইয়ের মুখ গুজে পড়ে থাকা এই আমি ওই নষ্ট জীবনকেই জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করলাম। পড়াশোনা শেষ হলো, ভালো চাকরি পেলাম, কিন্তু আমার মনের ভেতরে একটা ভয়ঙ্কর রোগ ততদিনে বাসা বেঁধে ফেলেছে। পড়াশোনায় যেমন মায়ের ভয়ে টার্গেট নিতাম ভালো রেজাল্টের, সেই টার্গেটটা ধীরে ধীরে সব কিছুতেই প্রতিফলিত হতে লাগলো। আমি যা চাই তা আমাকে একদিনের জন্য হলেও পেতে হবে। তোমাকে দেখতে গিয়ে তোমাকে আমার ভালো লাগলো না, এই দেখায় ভালো লাগলো দীপ্তিকে। তারপর লেকের পাড়ে ব্রোর চোখে মুখে তোমার প্রতি মুগ্ধতা থেকে সেইক্ষণে তোমাকে আমার প্রচণ্ড ভালো লেগে গেল। মনে হলো এই মেয়েকে আমার করে না পেলে আমার জীবনটাই বৃথা। বাড়িতে আবারও দীপ্তিকে না তোমাকে বিয়ে করার কথা বললাম। আমার সারা জীবন মান সম্মানের ভয় করে চলা বাবা মানল না, বলল দরকার পড়ে বিয়ে ভেঙে দেবে, তবুও বারবার অপমানিত হতে পারবেন না। অনেক ভেবে দেখলাম,
দীপ্তির সাথে বিয়ে হলে তোমাকে মন চাইলে দেখতে পাবো, কথা বলতে পারবো, সেই আশায় বিয়ে করলাম। কিন্তু কে জানতো পৃথিবীতে এত মানুষ থাকতে বেছে বেছে ব্রোর সাথেই তোমার বিয়ে হবে। তুমি ব্রোর সাথে সুখে আছো, তোমার এই সুখটাই আমি মেনে নিতে পারছিলাম না সুপ্তি। শুধু মনে হতো আমি তোমাকে পেয়েও আমার নিজের দোষে হারিয়ে ফেলেছি, কিন্তু যে কোনো মূল্যে তোমাকে আমার পেতেই হবে। সৌভিক কথা বলতে বলতে অনেকটা অন্যমনা হয়ে গেছিল। সুপ্তি সৌভিকের এত কথা শোনার ধৈর্য নেই, ও অস্থির হয়ে সুযোগ খুঁজছিল। সৌভিকের অমনোযোগী হওয়ার সুযোগে কাঁচের গ্লাসটা শরীরে সবটুকু শক্তি দিয়ে কাপা হাতে সৌভিকের মাথায় গেঁথে দিল সুপ্তি। আচমকা ব্যথা পেয়ে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল সৌভিক। মাথা কেটে গলগল করে লাল রঙা টাটকা রক্ত বের হলো। সুপ্তি সৌভিকের পকেটে হাত ঢুকিয়ে ফোন কেড়ে নিল। এত রক্ত দেখে ওরই ভয় লাগছে, মাথা ঝিমঝিম করছে। শুকনো ঢোক চিপে ব্যস্ত হাতে চোখের জল মুছে একের পর এক আবিরের নাম্বারে ফোন দিতে লাগলো। এই প্রথম তৃণা রানী আবিরের কর্মকাণ্ড দেখে মহাবিরক্ত। আবির দুদিন ধরে ঠিকমতো খাওয়া নাওয়া শোরুম যাওয়া বাদ দিয়ে থানায় গিয়ে পড়ে থাকে। একটা চিঠি লিখে সুপ্তি এইভাবে চলে যেতে পারে না। যে করেই হোক সুপ্তিকে খুঁজে বের করবে আবির। তারপর সুপ্তির চোখে চোখ রেখে প্রশ্ন করবে, কেন আমাকে ফেলে চলে গেল সুপ্তি? এত ভালোবাসা, এত আদর, এত সুখ, সব কি তবে মিথ্যা ছিল? আবিরের শুধু মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। অনেক দিন আগে চরম ভালোবাসার মুহূর্তে সুপ্তি একবার গল্পের ছলে বলেছিল সৌভিক নাকি ওকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। বাসায় গভীর সমুদ্রে সুখের সাঁতার কাটতে কাটতে আবির সেদিন সুপ্তির কথাটা পাত্তা দেয়নি। শুধু বিরক্ত চেপে বলেছিল, তোমাকে ভয় দেখিয়েছে। ওর এত সাহস আছে নাকি তোমাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাওয়ার? তবে কি সত্যিই সৌভিক সুপ্তিকে তুলে নিয়ে গেছে? তাহলে ওই চিঠিটা কে লিখেছিল? আর সুপ্তির জামা কাপড়ের ব্যাগটাই বা কোথায়? কোনোভাবে সুপ্তিকে ভয় দেখিয়ে চিঠিটা লেখায়নি তো সৌভিক? না না, ভয় কিভাবে দেখাবে? কখনো তো সুপ্তির চোখে মুখে দেখে মনে হয়নি ও ভয় পেয়েছে। 24 ঘন্টা না গেলে মিসিং ডায়েরি করা যায় না। আজ সকালে আবারও থানায় গিয়েছিল আবির। পুলিশ আশ্বাস দিয়েছে সুপ্তিকে খুঁজে দেখবে। আবির শুধু একবার সুপ্তির মুখোমুখি দাঁড়াবে, সুপ্তির চোখের দিকে তাকিয়ে দুটো প্রশ্ন করবে। সুপ্তি যদি সৌভিককে নিয়ে সুখে থাকে তাহলে আবির আর ওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। আর যদি আবিরের সাথে সংসার করতে চায়, ওদের মাঝে যা কিছু হয়ে যাক না কেন সুপ্তিকে ফিরিয়ে আনবেই আবির। আরও একবার সুযোগ দেবে। এই মেয়েটা আবিরের ভালো থাকার অক্সিজেন। ওকে ছাড়া থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা। কথাগুলো আপন মনেই ভাবতে ভাবতে বুক পকেটে সেলফোনটা বেজে উঠল। ফোনটা লাগাতার বাজতেই থাকলো। আবিরের এই মুহূর্তে ফোনটা প্রচুর ধরতে ইচ্ছা করলো না। সুপ্তি ছাড়ে যাওয়ার পর থেকে অনেকে আবিরকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, কেউ আবার খোঁচা দিয়ে আবিরের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। আবির নাকি অকেজো, বউ পালতে পারে না, এই জন্যই তো একে একে দুটো বউ ছেড়ে গেল। এইসব কথা শুনে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে, রাগ হয় খুব, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না, শুধু নীরবে শুনতে হয় কথা। ফোনটা তারস্বরে বেজেই চলেছে। আবির বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিতে গিয়ে স্ক্রিনে সৌভিকের নাম্বার দেখে চমকে উঠল। 1 সেকেন্ডও সময় নিল না, কাপা হাতে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। সুপ্তি শব্দ করে কেঁদে দিল। মনে হলো, আহা, কত যুগ ধরে এই জাদুকরী কণ্ঠস্বর শোনেনি সুপ্তি। অতিরিক্ত কান্নার ফলে শরীর ফুলে ফুলে উঠছে। অস্ফুট স্বরে ফুপিয়ে বলল, আবির, আমাকে বাঁচাও। সুপ্তি। আবিরের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল, মনের ভেতর ঘূর্ণিঝড় বয়ে গেল। ব্যাকুল হয়ে বলল, এই সুপ্তি, এই কি হয়েছে তোমার? বলো না সোমনা, আমাকে না বলে কয়ে কোথায় চলে গেছো তুমি? সুপ্তির কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখনো আবিরের বুকে যদি একটু মুখ গুজতে পারত তাহলে বোধহয় সব অবসাদ, এই বিষণ্ণতা, সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। সুপ্তি হেঁচকি তুলে বলল, ওই সাইকোটা আমাকে কিডন্যাপ করেছে আবির। এটা কোন জায়গা আমি চিনি না। সাইকোটা বলেছে আমাকে আজ রাতে বিয়ে করবে। আমি মরে যাব আবির, তবুও তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও। আমি আমি
অতিরিক্ত উত্তেজনায় আবির ঠিকভাবে কথাই বলতে পারল না। সৌভিক এক হাতে রক্তমাখা মাথা চেপে ধরল। এখনো মাথা চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অন্য হাত দিয়ে সুপ্তির কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। অতিরিক্ত রাগে হিসিয়ে বলল, সুপ্তি, ভালো হবে না কিন্তু, ফোনটা দিয়ে দাও আমাকে। আবির বুক ভরে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। এত উত্তেজনায় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় সুপ্তির সাথে ফোনে কথা বলতে বলতে অন্য হাতে আরেকটা মোবাইল পকেট থেকে টেনে বের করলো। তারপর দ্রুত তানায় ফোন দিল। আবিরের ঘনিষ্ঠ বন্ধু পুলিশ মাহবুবকে। সৌভিকের নম্বরটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বলল যত দ্রুত সম্ভব। সুপ্তিকে ভরসা দিয়ে বলল, তুমি চিন্তা করো না সোনা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। সৌভিক অবশেষে সুপ্তির হাতে থেকে ফোনটা কেড়ে নিতে সক্ষম হলো। ফোনটা কেটে দিল না, বিকট শব্দে হাহা করে হাসল। সৌভিকের হাসির শব্দ শুনে আবিরের রাগে দুঃখে ক্ষোভে শরীর জ্বলে গেল। সাইকোটা এখন যদি হাতের নাগালে থাকতো, নিঘাত খুন করে ফেলতো আবির। সৌভিক এক হাত দিয়ে মাথা চেপে ধরল, অন্য হাত দিয়ে কানে ফোন চেপে ধরল। আবিরের মনে সন্দেহের বীজ শক্তপোক্তভাবে ঢুকানোর জন্য মিথ্যে করে দৃঢ় কণ্ঠে বলল, হে ব্রো, 2 দিন মানে 24 ঘন্টারও বেশি সময় ধরে তোমার আদরের বউ আমার আদরগুলো গভীরভাবে উপভোগ করেছে। একদম খাসা মাল, বুঝলে? শেষের কথাটা বলতে বলতে চোখ দুটো আবেশে বুজে ফেলল সৌভিক। আবিরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তবে দমে গেল না। চিৎকার করে বলল, সুপ্তির সম্পর্কে আর একটা আজে বাজে কথা বললে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো, কুত্তার বাচ্চা। সৌভিকের হাসি চওড়া হলো। শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, হে ব্রো, তুমি এত রেগে যাচ্ছ কেন? 2জন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে 24 ঘন্টা এক ঘরেই আছি, অথচ আমাদের ভেতর কিছুই হবে না? এটা কখনো সম্ভব? আচ্ছা তুমিই বলো তো, বিয়ের ঠিক কতদিন পর সুপ্তিকে গভীরভাবে স্পর্শ করেছিলে? ওর মতো মিষ্টি একটা মেয়ের কাছে থেকে নিজের কামুক পুরুষকে ঠিক কতক্ষণ সামলে রাখতে পেরেছিলে তুমি? সৌভিক ফোনে কথা বলছিল, দেওয়ালে টং টং করে বাজতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে। হঠাৎ সুপ্তির দিকে চোখ পড়তেই ভয়ার্ত চোখে তাকিয়ে থমকে গেল সৌভিক। অনুভূতি শূন্য হয়ে কানের ফোনটা চেপে ধরে ব্যাকুল হয়ে চিৎকার করে বলল, এই সুপ্তি, ফুলদানিটা হাত থেকে ফেলে দাও প্লিজ, মাথায় লেগে যাবে কিন্তু। আমার কথা শোনো সুপ্তি, এত ভারী ফুলদানি তোমার মাথায় লেগে গেলে তোমাকে বাঁচানো যাবে না। এই, তুমি ঠিক কী চাইছো বলো তো? 2 দিন তোমাকে আমার কাছে আটকে রেখেছি, অথচ তোমার শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত দিইনি। বিয়ে না করে হয়তো তোমাকে ছুঁবও না। আমি সারা দুনিয়ার কাছে খারাপ হতে পারি সুপ্তি, শুধুমাত্র তোমার ব্যাপারে আমার খারাপ কোনো ইন্টেনশন নেই। সুপ্তি কাঁদতে কাঁদতে ফুলদানিটা নিজের মাথার বরাবর তাক করে ধরল, হেঁচকি তুলে বলল, একটু আগে কি বললি তুই? আমাকে সত্যি ভোগ করেছিস? সৌভিক আঁতকে উঠল, অস্থির হয়ে বলল, না না সোনা, গড প্রমিস, বিশ্বাস করো আমার কথা। তুমি 2 দিন অজ্ঞান হয়েছিলে সুপ্তি, তোমার জ্ঞান ফেরে না দেখে টেনশনে তো আমারই মাথা কাজ করছিল না, পাগল পাগল লাগছিল। তাছাড়া তোমার সাথে সারাক্ষণ একজন মেয়ে নার্স ছিল, তাহলে আবিরকে মিথ্যা কথা বললি কেন? আমি তো শুধু ব্রোয়ের মনে সন্দেহের। এইটুকু বলেই থেমে গেল সৌভিক। ও শিট, 2 চোখ শক্ত করে বুঝে ফেলল সৌভিক, বড্ড ভুল হয়ে গেছে। আবির যে এখনো লাইনে আছে, অতিরিক্ত ভয়ে সৌভিকের মাথাতেই ছিল না। চট করে ফোনটা কেটে দিল সৌভিক। ফোনের ওপাশে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওই সাইকোটা এখনো যে সুপ্তির কোনো ক্ষতি করেনি ভাবতেই মনটা আনন্দে ভরে গেল। চোখ মুখ মুছে টাকা আর গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত পায়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল আবির। যেহেতু সৌভিকের মোবাইল চালু ছিল, মেহবুবের টিমের লোকেদের সুপ্তির লোকেশন পেতে খুব বেশি সময় লাগলো না। সুপ্তির একটা ছবি, সুপ্তির বর্তমান ঠিকানা সেই উপজেলার পুলিশ থানার পুলিশকে দ্রুত সেন্ড করে দিয়ে যত দ্রুত সম্ভব সুপ্তিকে উদ্ধার করতে বলল। তারপর বিস্তারিত মেল করে দিল।
20 মিনিটেরও কম সময়ে পুলিশ বাহিনী বাংলোতে পৌঁছে গেল। ম্যাপ অনুযায়ী দোতলায় উঠে প্রতিটা ঘর খুঁজতে লাগলো। অবশেষে একটা ঘরে সৌভিক সুপ্তিকে একসাথে পাওয়া গেল। সৌভিক পুলিশ দেখে চমকে উঠল, চাপা কণ্ঠে বলল, আপনারা কার অনুমতি নিয়ে এখানে এসেছেন? পুলিশ সৌভিকের শার্টের কলার চেপে ধরল, বলল, আগে থানায় চল, পরে বোঝাচ্ছি কার অনুমতি নিয়ে এসেছি। সৌভিক চিৎকার করে বলল, থানায় যাব মানে কি? এই মেয়েটা আমার বিয়ে করা মানসিক ভারসাম্যহীন বউ। এই দেখুন, আবোল তাবোল বকতে বকতে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কোনো সুস্থ মানুষ তার স্বামীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দেয়? সৌভিক একটুও ভয় না পেয়ে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথাগুলো এক নাগাড়ে বলল। সুপ্তি অতিরিক্ত রাগ, দুঃখ, ভয়ে, আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। চোখ দুটো দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। সুপ্তি ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে। পুলিশ সুপ্তির মুখোমুখি হাঁটু মুড়ে বসল। সৌভিককে দেখিয়ে বলল, এই লোকটা আপনার কি হয়? সুপ্তি মায়া মায়া কান্নারত মুখ তুলে তাকালো, কাপা কণ্ঠে বলল, আমার কিচ্ছু হয় না। সম্পর্কে ওই অমানুষটা আমার ছোট বোনের হাজবেন্ড। সৌভিক খেপে গেল, মৃদু ধমকে বলল, আশ্চর্য, তুমি মিথ্যা কথা বলছো কেন সুপ্তি? সুপ্তির ইচ্ছা করছে সৌভিককে ইচ্ছে মতো থাপ্পড় মারতে। নোংরামির সীমা অনেক আগেই অতিক্রম করে ফেলেছে। এত মিথ্যা কথা অপকটে কিভাবে বলতে পারে এই অমানুষটা? ওর কি একটুও ভয় করে না? সুপ্তি তো শুনেই মাথায় চক্কর দিয়ে উঠছে, গা গুলোচ্ছে। দুজন কনস্টেবল সৌভিককে ধরে ফেললো, বলল, আগে থানায় চল, পরে সত্যি মিথ্যা যাচাই করা যাবে। সৌভিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শার্টের কলার চেপে ধরে হিড়হিড়িয়ে টানতে টানতে নিয়ে গেল। একজন মহিলা পুলিশ এগিয়ে এলো, সুপ্তিকে বলল, আপনিও আমাদের সাথে চলুন। যতক্ষণ না আপনার বাড়ির লোক নিতে আসছে ততক্ষণ পুলিশ হেফাজতে থাকবেন। সুপ্তির চোখে জল মুছে উঠে দাঁড়ালো। সৌভিক যেতে যেতে সুপ্তির দিকে আগুন চোখে তাকালো, চোখ রাঙিয়ে গাঢ় কণ্ঠে চিৎকার করে বলল, কাজটা তুমি একটুও ভালো করলে না সুপ্তি। একদিন আগে হোক আর পরে, আমি তো জেল থেকে বের হবই। সেদিন হয় একসাথে দুজন বাঁচবো, না হয় একসাথেই মরবো। আমি একাকী কষ্টে থেকে তোমাকে ব্রোয়ের সাথে সুখে থাকতে দেব ভাবলে কিভাবে? সৌভিকের থ্রেট শুনে অতিরিক্ত ভয়ে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠল সুপ্তির। সাইকোটা যে আবিরের সাথে সুপ্তিকে সুখে থাকতে দেবে না বেশ বোঝা হয়ে গেছে। সুপ্তি একটা কাঠের চেয়ারে মাথা নিচু করে বসেছিল। সেই ভোরে থানায় এসেছে ওরা। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, এখনো আবির এসে পৌঁছায়নি। দুবার ফোনে কথা হয়েছে, বলেছে আর একটু ধৈর্য ধরে বসে থাকো, আমি আসছি। পথ তো ফুরাই না। সুপ্তি, আহ, সেই চিরচেনা কণ্ঠস্বর একদম বুকে এসে লাগলো। সুপ্তি মাথা তুলে তাকালো। আবিরকে সশরীরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের কোণে জল জমলো। মনে হলো কত যুগ পর মানুষটাকে দেখলো মেয়েটা। আবিরও নিঃশব্দে কাঁদছে। চোখের জল আটকাতে আলতো করে চোখ দুটো বন্ধ করে ফেললো আবির। অতঃপর ছলছল চোখে সুপ্তির দিকে তাকিয়ে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে আস্তে করে সুপ্তি দিকে দুই হাত বাড়িয়ে দিল। সুপ্তির চোখে জল, মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির ব্যালেন্স রাখতে পারল না। সুপ্তিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কয়েক পা পিছিয়ে গেল। সুপ্তির মাথায়, কপালে, চোখে, মুখে, গালে পাগলের মতো অজস্র চুমু খেয়ে অস্ফুট স্বরে বলল, তুমি ঠিক আছো তো সোনা? সুপ্তি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। থেমে থেমে বলল, আমি একটুও ঠিক নেই আবির, একটুও না। তুমি পাশে না থাকলে আমি বড্ড এলোমেলো হয়ে যাই। আমার সব কিছু অর্থহীন মনে হয়। কবে, কখন, কিভাবে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেললাম বলো তো? উত্তরে কিছুই বলল না আবির, শুধু আরও একটু গভীরভাবে সুপ্তির মাথাটা বুকের সাথে চেপে ধরল। দুটো দিন কি অশান্তিতেই না ছিল মানুষটা। এখন সুপ্তিকে এত কাছে পেয়ে সুপ্তির কোমল স্পর্শ গায়ে মেখে মনের ভেতর কি যেন শান্তি লাগছে। বুকের ভেতর অনাবিল সুখ সুখ অনুভূতি। আবির বলল, তোমাকে হারিয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম সুপ্তি। শুধু মনে হতো আমি কি মানুষ চিনতে ভুল করলাম। না না সুপ্তি, আমি আমার মনের মানুষ চিনতে একদম ভুল করিনি। ভুলটা ছিল আমার চোখে আর বুঝবার।
সুপ্তি মুখ তুলে তাকালো। আবিরের চোখে চোখ রেখে বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি আমায় বিশ্বাস করো তো আবির? আবির আত্মবিশ্বাসী ও দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। সমস্ত পৃথিবী উল্টে গেলেও আমি তোমাকে কখনো অবিশ্বাস করব না সুপ্তি, কখনোই না। আমাদের বিচ্ছেদের গল্পটাও বোধহয় ক্ষণস্থায়ীভাবে লেখা হয়েছিল। চিরস্থায়ী হলে আমরা কেউ কাউকে ছাড়া বোধহয় বাঁচতাম না। দুজন একে অপরকে দেখে ঘোরের মাঝে চলে গিয়েছিল। এটা থানা। আবিরের খেয়াল হতে সুপ্তিকে আস্তে করে ছেড়ে দিল। তারপর সুপ্তির এক হাত শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আবির সৌভিকের সাথে দেখা করতে চাইল। একজন কনস্টেবল আবিরকে নিয়ে গেল। সৌভিকও অন্য একটা রুমে পুলিশ হেফাজতে বসেছিল। সঠিক প্রমাণের অভাবে এখনো জেলে ভরা হয়নি। আবিরকে দেখে তড়াক করে দাঁড়ালো সৌভিক। আবির সৌভিকের সামনে দাঁড়িয়ে সুপ্তির কান জড়িয়ে ধরল। এই স্পর্শটুকুও সহ্য হলো না সৌভিকের। বুকের ভেতর জ্বলে পুড়ে গেল। আবিরের স্পর্শ গায়ে মেখে কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা? চোখ মুখে ভয়ের কোনো ছাপ নেই। উল্টো আবিরের পুরুষালী স্পর্শটুকু পেয়ে যেন খুব স্বস্তি পাচ্ছে। তাহলে সৌভিক ছুতে গেলে অমন করে মরার ভয় দেখাতো কেন সুপ্তি? কেনই বা আটকে উঠত? আর কেনই বা সবসময় চোখে মুখে ভয় লেপ্টে থাকতো? সৌভিক কি দেখতে এতই অসুন্দর? না তো, আবিরের থেকেও বেশ সুন্দর ও মেধাবী। তারপরও কেন সুপ্তি সৌভিককে সহ্য করতে পারে না? একটু ভালোবাসলে, একটু ছুঁয়ে দিলে কি এমন ক্ষতি হতো? আবির সুপ্তিকে ছেড়ে আচমকা সৌভিকের শার্টের কলার এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তারপর আরেক হাত দিয়ে এলোপাতাড়ি সৌভিকের গালে মাথায় থাপড়াতে লাগলো। সৌভিক টু শব্দও করল না। বাকহারা হয়ে সুপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মারগুলো হজম করে নিল। আবির ক্লান্ত হয়ে সৌভিককে ছেড়ে দিল। সৌভিকের মাথায় রক্ত শুকিয়ে গেছে। মাথায় গেঁথে থাকা কাঁচগুলো খুলে দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আবিরের চোখে মুখে এক রাশ ঘৃণা। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমার ভাই বলতেও ঘৃণা লাগছে সৌভিক। ছি, তুই এত জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলি? তোকে আমি এমনি এমনি ছাড়বো না। সুপ্তিকে দিয়ে নারী নির্যাতনের, অপহরণের আর মানহানির কেস দেওয়াবো। দেখব তোকে কে ছাড়ায়। সরকারি চাকরির দাপটে এত ঘৃণ্য একটা অপরাধ করেছিস না তুই? শুধু জেল হোক, তোর স্বাদের চাকরিটাও চলে যাবে। তুই আমার কলিজায় হাত দিয়েছিস সৌভিক। আমি তোকে যে কি করব রে, তুই ভাবতেও পারছিস না। সুপ্তির হাতের লেখা নকল করে একটা চিঠি লিখবি আর কাউকে দিয়ে সুপ্তির জামা কাপড় চুরি করিয়ে নিয়ে গেলেই আমি বোকার মতো সুপ্তিকে ভুল বুঝে হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাবলি কিভাবে? সুপ্তি যদি সত্যি সত্যি চলেও যেত, তবুও সুপ্তিকে আমার সামনাসামনি যেভাবেই হোক দাঁড় করাতাম আমি। ওর চোখের দিকে তাকিয়ে মুখ থেকে সত্যটা শুনে তবেই ছাড়তাম। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সুখ কখনো মিথ্যা হতে পারে না। আর একটা কথা, সুপ্তির জামা কাপড়ের ব্যাগটা তুই কার কাছ থেকে পেয়েছিস? তোর বাবার দিব্যি, সত্যি করে বলবি? সৌভিক এক সেকেন্ডও সময় নিল না, বলল, সুপ্তির মা নিজেই দিয়েছে। বলে বাঁকা চোখে সুপ্তির দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল সৌভিক। সুপ্তি চমকে উঠল। মা? মা দিয়েছে? কিন্তু কেন? আবিরও বেশ অবাক হয়েছে। সুপ্তিকে ভরসা দিয়ে বলল, মন খারাপ করো না সুপ্তি, তবে উনি যদি সত্যি এই কাজটা করে থাকেন, ওনাকে জবাব দিতে হবে। আবির সুপ্তিকে নিয়ে চলে যেতেই সৌভিক শান্ত হয়ে থম মেরে বসে পড়ল। সেই যে সুস্থ স্বাভাবিক একটা ছেলে বসল আর নিজের ইচ্ছেতেই উঠল না। সুপ্তিকে হারিয়ে এবার না সত্যি সত্যি পাগল হয়ে যায় ছেলেটা। ভালো না বাসুক, দয়া দেখেও সুপ্তি যদি সৌভিকের কাছে থেকে যেত, সৌভিকের জীবনটা আজ অন্যরকম সুন্দর হতে পারত। গাড়িতে উঠেই সুপ্তিকে নিজের কাছে টেনে নিল আবির। সুপ্তি নিচু কণ্ঠে বলল, ছাড়ো, আমি স্নান করব। তারপর আবির সে কথা শুনলে তো দুটো দিন সুপ্তিবিহীন ছিল, অথচ 2 যুগ মনে হচ্ছে। এত ধৈর্য নেই আবিরের। সুপ্তির অধরে অধর রাখতেই ছটফটিয়ে উঠল সুপ্তি। আবির সুপ্তির কোমরটা আর একটু শক্ত করে চেপে ধরতেই ধীরে ধীরে সুপ্তির ছটফটানি কমে এলো। আবিরের তীব্র ভালোবাসার কাছে সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, হতাশা
ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। রাত নেমে গেছে অনেক আগে। রাতের নিকষ কালো আকাশ জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আবির একমনে গাড়ি চালাচ্ছে। বিধ্বস্ত ক্লান্ত সুপ্তি আবিরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এত রাতে আবিরের আর বাড়ি ফিরতে ইচ্ছে করল না। তাছাড়া এখন সুপ্তিকে নিয়ে বাড়ি ফিরলে হাজারটা কথা উঠবে। সুপ্তিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো হাজার রকমের প্রশ্ন করা হবে। মেয়েটা এমনিতেই অনেকটা আপসেট হয়ে গেছে, হয়তো ভয়ও পেয়েছে খুব। আগে সুপ্তিকে সহজ করা প্রয়োজন, তারপর না হয় আস্তে ধীরে বাড়ি ফেরা যাবে। আবির সুপ্তিকে নিয়ে একটা বিলাসবহুল হোটেলে উঠল। হোটেলে প্লেসে গাড়ি পার্কিং করে আবির সুপ্তির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে নিচু কণ্ঠে বার কয়েক ডাকলো। সুপ্তি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা ভার হয়ে আছে, মনটাও খুব বিক্ষিপ্ত। হাই তুলে বলল, এসে গেছি আমরা? হ্যাঁ। সুপ্তি গাড়ি থেকে নেমে চারপাশে এক নজর চোখ বুলিয়ে নিল, অবাক হয়ে বলল, এটা তো বাড়ি না। আবির গাড়ি থেকে নেমে এসে এক হাতে সুপ্তির কান জড়িয়ে ধরল, বলল, তোমার এখন রেস্টের প্রয়োজন। 2 দিন এখানে রিল্যাক্স থাকবো আমরা, তারপর বাড়ি ফিরবো। সুপ্তির নিচু কণ্ঠে বলল, মা কি ভাববে? মাকে আমি বুঝিয়ে বলবো। সুপ্তি একগুঁয়ের মতো জেদ করে বলল, না আমি এখানে থাকবো না, বাড়ি যাব। আবির সুপ্তির গালে এক হাত রেখে বলল, বাড়ি তো যাবই, তবে 2 দিন পরে প্লিজ। সুপ্তি মায়া মায়া চোখ তুলে তাকালো, বলল, আমার এখানে থাকতে একটুও মন মানছে না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ, আমি মায়ের কাছে যাব। আবির বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, বেশ চলো তবে। ওরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। তখনও আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নেমেছে। তৃণা রানী জেগেই ছিল। আবিরের সাথে সুপ্তিকে দেখে এগিয়ে এলো। এই প্রথমবার তৃণা রানী সুপ্তিকে দেখে একটুও খুশি হতে পারল না। ঘরের বউ পরপুরুষের সাথে 2 রাত কাটিয়ে এসেছে, কথাটা মনে হতেই গা গুলিয়ে উঠল। আবির এখনো সুপ্তির কান জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তৃণা রানী চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলল, ওকে কোথায় পেলি? আবির মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, সুপ্তি কিডন্যাপ হয়েছিল মা। তৃণা রানী চোখে মুখে অবিশ্বাস। আবিরকে অকপটে সুপ্তির ব্যাপারে মিথ্যা কথা বলতে দেখে তৃণা রানীর মনটা খারাপ হয়ে গেল। একটা মেয়ে কিডন্যাপ হলে কেন জামা কাপড় সহ চিঠি লিখে কিডন্যাপ হবে? আবির সুপ্তির প্রেম মজনু হয়ে চোখে ঠুলি পড়তে পারে, কিন্তু তৃণা রানী বেশ জানা আছে। 2 রাত তো আর সুপ্তিকে একাকী পেয়ে বসিয়ে রাখেনি সৌভিক, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু করেছে। পালিয়ে যখন যাবে আবার কেন আবিরের হাত ধরে এই বাড়িতে ফেলে এলে সুপ্তি? আবির হাসলো, হাসিটা মলিন। সুপ্তিকে ছেড়ে দিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ালো। তারপর একে একে তৃণা রানীকে সব সত্য কথা বলল। তৃণা রানী 2 হাত দিয়ে কান চেপে ধরে আবিরকে কথার মাঝে থামিয়ে দিল, চাপা কণ্ঠে বলল, আর কত মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলবি? চুপ কর আবির, তোর মুখ থেকে আমি আর একটাও মিথ্যা কথা শুনবো না। মা, এত কিছুর পরও কেন এই মেয়েটাকে ঘরে তুলেছিস তুই? আবির আবারও সুযোগ পেলে এই মেয়েটা তোকে ফেলে ঠিকই চলে যাবে। আজ নিজের মাকে বড্ড বেশি অচেনা ঠেকলো আবিরের। এই কি সেই আদর্শ মা? না বোধ হয়। চেনা মায়ের অচেনা রূপ দেখে আবির মনে মনে খুব ভেঙে পড়ল। শুধু মুখে বলল, শাশুড়েরা কখনো মা হয় না, তাই না মা? আমি মা হতে চেয়েছিলাম আবির, কিন্তু তোর বউ আমার মেয়ে হতে চায়নি, তাই তো এত ঘৃণ্য একটা কাজ করতে পারল। ছি! আবির অধৈর্য হয়ে চিৎকার করে বলল, সুপ্তি কিচ্ছু করেনি মা, তুমি কেন আমার মুখের কথা বিশ্বাস করছো না? ওকে কিডন্যাপ করা হয়েছিল, বুঝতে পারছো তুমি? ছেলে ভয়ঙ্কর রেগে যাওয়ার রূপ দেখে তৃণা রানীর অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠল। কখনো তো মায়ের সাথে জোর গলায় কথা বলেনি আবির, তাহলে আজ কেন এমন করলো? শাশুড়ি মায়ের চোখে স্পষ্ট অবিশ্বাস দেখে সুপ্তি ভেতর ভেতর ক্ষয়ে গেল। এই মানুষটাকে মন থেকে সম্মান করে সুপ্তি, মনে মনে মায়ের আসনেও বসিয়ে ফেলেছিল, অথচ আজ কত সহজেই সুপ্তির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এক গাছের বাকল কখনো অন্য গাছে লাগে না, আর স্বার্থের পৃথিবীতে পর কখনো আপন হয় না। এই ব্যাপারে আর মায়ের সাথে
কথা বলতে ইচ্ছে করলো না আবিরের। সুপ্তির হাত মুঠো করে ধরে মায়ের সামনে দিয়ে ঘরে নিয়ে গেল। তৃষ্ণারানী ধীরে ধীরে সোফায় বসে পড়ল। বিড় করে বলল, এত পাপ ঈশ্বর সইবে তো? ঘরের দরজা আটকে দিয়ে সুপ্তিকে বুকের মাঝে চেপে ধরল আবির। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মায়ের কথায় কিছু মনে করো না সোনা, আসলে মা চোখে যা দেখেছে তাই সত্যি ভাবছে। সুপ্তির মুখটা আজুলায় তুলে ধরে পরম যত্নে চোখের জল মুছিয়ে দিল আবির। গাঢ় কণ্ঠে আবারও বলল, সব সময় মনে রেখো, সমস্ত পৃথিবী মানুষ তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পক্ষে থাকবো সুপ্তি। একমাত্র মৃত্যু ছাড়া আমাদের এই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন সারা জীবন অটুট থাকবে। সুপ্তি নিজেকে সামনে নিল। আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্নান করতে চলে গেল। সময় নিয়ে স্নান করে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে আবিরের পাশে দাঁড়ালো। আবিরের হাতে জ্বলন্ত সিগারেট। সুপ্তি কেসে উঠল। আবির সিগারেটে শেষ টান দিয়ে দূরে ছুঁড়ে ফেলল। সুপ্তি সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। আবির বিয়ের পরপরই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল। সুপ্তি হারিয়ে যাওয়ার পর মানসিক ডিপ্রেশন থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতে এত বেশি সিগারেট খেয়েছে আবির। এখন বোধহয় চাইলেও হুট করে ছাড়া সম্ভব না। সুপ্তি টিয়া পাখির শূন্য খাঁচার দিকে তাকিয়ে আটকে উঠল। মুখে হাত রেখে অস্ফুট স্বরে বলল, বিবিসি কোথায়? তার আপন ঠিকানায়। মানে মুক্ত করে দিয়েছি। ও মা, কেন? আবির সুপ্তিকে হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিল। সুপ্তির উন্মুক্ত কোমরে ঠান্ডা হাত রেখে শক্ত করে চেপে ধরে। সুপ্তি সদ্য শ্যাম্পু করা ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। আবেশে চোখ বুজে নিঃশ্বাসে টেনে নিল সেই চিরচেনা মাতাল করা ঘ্রাণ। তারপর সুপ্তিকে ঘুরিয়ে সামনে এনে দুই কাঁধে হাত রেখে চোখে চোখ রাখল। গাঢ় কণ্ঠে বলল, তোমায় হারিয়ে আমি পাগল পাগল হয়ে গেছিলাম সুপ্তি। কি করব না করব আমার মাথা সুস্থভাবে কাজ করতো না, তাই আমার বহুদিনের পোষা পাখিকে ছেড়ে দিয়েছি। কি হবে আটকে রেখে? আমার ভালোবাসার মানুষটাকেই তো আমি আগলে রাখতে পারিনি। সুপ্তির চোখের কোণে বিন্দু বিন্দু জল জমল। আস্তে করে মাথাটা আবিরের উন্মুক্ত বুকে গুজে দিল। এই বুকে মাথা রাখতেই সব দুঃখ, কষ্ট, ভয়, হতাশা ম্যাজিকের মতো দূর হয়ে যায়। খুব শান্তি লাগে। অস্ফুট স্বরে বলল, তাই বলে তোমার প্রিয় পাখিটাকে এইভাবে ছেড়ে দেবে? বিবিসিকে এতদিন শুধু শুধু নিজের কাছে আটকে রেখে কষ্ট দিয়েছি সুপ্তি। সব নির্হারা পাখিরাই দিন শেষে আপন নীড়ে ফিরে যেতে ইচ্ছে করে। মুক্ত আকাশে মনের সুখে ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করে। এতদিন না বুঝে স্বাধীন পাখিটাকে পরাধীন জীবন দিয়ে বড্ড ভুল করেছি। তুমি আমার জীবন থেকে ক্ষণিকের জন্য হারিয়ে না গেলে আমার এই উপলব্ধিটা হয়তো কোনোদিনও হতো না। উত্তরে সুপ্তি কিছু বলল না। আবির বলল, মায়ের কথায় মন খারাপ করো না সুপ্তি। মা চোখে যা দেখেছে তাই সত্যি মনে করছে। খুব শীঘ্রই মায়ের ভুল আমি ভেঙে দেব, তুমি দেখো। না, মন খারাপ করিনি। আবির বলল, চলো খেয়ে নেবে। খিদে নেই। অল্প কিছু খাবে? না, আমি এখন নিচে যাব না, প্লিজ। আবির আর কথা বাড়ালো না, চলে গেল। সুপ্তি ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। এতক্ষণ মুষলধারে ঝুম বৃষ্টি নামলেও এখন একটু কমে এসেছে। তবে পিট পিট করে এক ধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছোট ছোট কণা সুপ্তিকে বারংবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সুপ্তি কখনো বা জলের উষ্ণ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আবির কিছুক্ষণ পরে হাতে খাবার থালা আর জলের গ্লাস নিয়ে ব্যালকনির দোলনায় এসে বসল। সুপ্তির হাত টেনে ধরে পাশে বসিয়ে দিল। তারপর নিজেও খেলো। সুপ্তিকেও জোর করে খাইয়ে দিল। খাওয়ার পর্ব শেষ করে হাত মুখ ধুয়ে দোলনায় আড়াআড়িভাবে শুয়ে পড়ল আবির। সুপ্তিকে বুকে টেনে নিল। সুপ্তিও আবিরের বুকে মাথা রেখে নিজের শরীরের সমস্ত ভারটুকু আবিরের শরীরে ছেড়ে দিল। দুজনেই সারা রাত জেগে জেগে বৃষ্টি বিলাস করল। স্বচ্ছ বৃষ্টির জলের সাথে সুপ্তির মন খারাপ ভাবটাও একটু একটু করে ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। সুবর্ণা রানী এক মনে ভাত খাচ্ছিল। ধীর পায়ে দীপ্তি মায়ের পাশে চেয়ারে এসে আস্তে করে বসল। মায়ের প্লেটে আরেক চামচ ভাত তুলে দিয়ে বলল, খাও মা।
সুবর্ণা রানী মাথা ঝাঁকিয়ে বলল, আর দিস না, এত খেতে পারবো না। দীপ্তি গ্লাসে জল ভরে মায়ের সামনে বাড়িয়ে দিল, বলল, দিদি ফিরে এসেছে মা। সুবর্ণা রানী বিষম খেল, গলায় ভাত আটকে কাস্তে কাস্তে অবস্থা খারাপ হয়ে গেল। একটু ভয় ভয় করতে লাগলো। প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করে আমতা আমতা করে বলল, সে তো ভালো কথা। মায়ের মাখানো ভাতের দিকে এক পলক তাকালো দীপ্তি, ধীর কণ্ঠে বলল, এই যে ভাতটা খাচ্ছ না মা, এই ভাতের চালটাও দিদির বাবার টাকায় কেনা। আমাদের নিত্যদিনের বাজার খরচ, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, তোমার শখের টুকিটাকি কেনাকাটা, এমনকি আমার বিয়ের খরচটা পর্যন্ত দিদির বাবার টাকায় হয়েছে। অথচ তুমি দিদির সাথে এত বড় অন্যায়টা কেন করলে মা? সত্যিটা দিদি কখনো জানতে পারলে এর পরিণাম কি হবে একবারও ভেবে দেখেছ? সুবর্ণা রানী উত্তেজিত হয়ে গেল, তোতলাতে তোতলাতে বলল, কি 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 করেছি আমি? সেদিন যখন তুমি সবাইকে লুকিয়ে দিদির ব্যাগটা অচেনা এক মহিলার হাতে তুলে দিয়েছিলে, আমি প্রথমে বুঝিনি জানো, ভেবেছি ব্যাগ হয়তো ছিঁড়ে গেছে তাই সেলাই করতে দিয়েছো। অনেক পরে বুঝেছি ওই ব্যাগের আসল রহস্য। সৌভিক খারাপ মা, শুধু খারাপ বললে ভুল হবে। ও আস্ত একটা নরপিশাচ। জেনে শুনে ওদের সাথে কেন হাত মেলালে তুমি? এতে তোমার কি এমন লাভ হয়েছে বলো তো আমাকে? যার বাবার টাকায় খাওয়া ফুটানি করে চলো, তাকে আদর না করতে একটু স্নেহ তো করতে পারতে মা। সুবর্ণা রানী ঝরঝর করে কেঁদে দিল, অস্ফুট স্বরে বলল, বিশ্বাস কর, আমি সত্যিই জানতাম না সুপ্তিকে ওই জানোয়ারটা নিয়ে পালিয়ে যাবে। আমি তো অন্য একটা কারণে এই কাজটা করেছি। চলবে।